আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ হৃৎপিণ্ড বা হার্টের রোগ নিয়ে আপনাদের বিভিন্ন তথ্য শেয়ার করব। তো রোগটির নাম হচ্ছে টেকিকার্ডিয়া। প্রথমেই রোগটির নাম লিখে ফেলি, তারপরে রোগটি সম্পর্কে বলবো। রোগটির নাম হচ্ছে টেকিকার্ডিয়া, ঠিক আছে? টেকিকার্ডিয়া টেকিকার্ডিয়া এই টেকিকার্ডিয়া রোগের আরেকটা নাম হচ্ছে, ঠিক আছে? সেই নামটা হচ্ছে র্যাপিড পালস। এবার এই টেকিকার্ডিয়ার যদি আপনি বঙ্গ অনুবাদ করেন তাহলে কি হবে? এই পালস মানে হচ্ছে নাড়ির গতি, ঠিক আছে? পালস মানে হচ্ছে নাড়ি, আর র্যাপিড মানে হচ্ছে দ্রুত। তার মানে এটাকে যদি বঙ্গ অনুবাদ করতে হয় তাহলে বলতে হবে যে নাড়ি দ্রুত। কিন্তু এরকম তো নাম করাটা ঠিক না, আমরা ইংলিশ নাম অনুসারেই এই রোগটাকে জানবো। এবার এই যে টেকিকার্ডিয়া রোগটি, এই টেকিকার্ডিয়া রোগটি কেন হয়? হার্টের ভালভের দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, ম্যালেরিয়া, টাইফয়েড বা পেশিবাত ইত্যাদি কারণে যদি হার্টের গতিটা বেড়ে যায় তবে সেই রোগটিকে বলা হয় টেকিকার্ডিয়া। এবার এই টেকিকার্ডিয়া রোগে আক্রান্ত হলে বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়। তো আমি যেটা আপনাদের সহজভাবে বোঝাই, যে হার্টের যে নর্মাল যে একটা গতি আছে, সে গতিটা হচ্ছে 18 বছর যখন বয়স হয় তখন 60 থেকে 72 বার, এটাই নর্মাল। এবার এই টেকিকার্ডিয়া রোগে যখন আক্রান্ত হয় তখন কিন্তু এটা 72 বারের বেশি হয়ে যায়, লাফিয়ে উঠে যায় এই টেকিকার্ডিয়া রোগে আক্রান্ত হলে। এবার এই টেকিকার্ডিয়া রোগে যখন আক্রান্ত হয় তখন বাহ্যিক তো কিছু লক্ষণ অবশ্যই দেখা যায়, এছাড়াও হার্টেরও কিছু পরিবর্তন দেখা যায়। এবার এটা আমরা ইসিজির মাধ্যমে দেখতে পারি। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা হার্টের আপনাদের দুটো পিকচার দেখাচ্ছি। এই পিকচার দেখে একটু বুঝে নিতে হবে, তাই আপনাদের অনুরোধ করব আপনারা এইগুলো একটু দেখুন, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এই বাঁদিকে যে ছবিটি দেখানো হচ্ছে এটা হচ্ছে নর্মাল মানেটা কি? যে হার্টের গতিটা এক্ষেত্রে বাড়েনি। তো নর্মাল যখন থাকে তখন এই হার্টটা দেখুন কত সুন্দর আছে, এবং এই নিচে যেটা গ্রাফ পয়েন্টিংয়ে দেখানো হচ্ছে এটা রেখাগুলো কিন্তু সমান্তরালে আছে, ঠিক আছে? তো এই অবস্থায় কিন্তু হার্টের গতি বাড়ে না। এবার এই দ্বিতীয় ছবিটায় দেখুন, এটা হচ্ছে টেকিকার্ডিয়া রোগ। এবার এই টেকিকার্ডিয়া যখন রোগে আক্রান্ত হয় তখন দেখুন হার্টটাও কিন্তু কিছু পরিবর্তন এসছে, এবং গ্রাফ পয়েন্টিংয়ে যেটা দেখানো হচ্ছে সেই রেখাগুলোও কিন্তু উপরে নামছে বাড়ছে, এরকম কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই টেকিকার্ডিয়া রোগে যখন আক্রান্ত হচ্ছে তখন কিন্তু হার্টেরও কিছু পরিবর্তন দেখা দিচ্ছে। এইবার এই পরিবর্তনগুলো হচ্ছে গ্রাফ পয়েন্টিংয়ের মধ্যে দেখানো হয় ইসিজির মাধ্যমে। তো যাই হোক, টেকিকার্ডিয়া রোগটি কী সেই বিষয়ে আমাদের মোটামুটি একটা ধারণা হলো। এবার এই হার্টের এই রোগ সম্পর্কে আরও কিছু বক্তব্য আছে। সে বক্তব্যটা হচ্ছে কি, যে অনেক ব্যক্তির দেখা যায় যে যাদের হার্টের এই গতি আজীবনই বেশি থাকে তাদের বিশেষ কোনো অসুবিধা হয় না। আবার দেখা যায় যে কিছু ব্যক্তির হার্টের গতি কম ছিল, হঠাৎ লাফিয়ে উঠে যাচ্ছে, তখন কিন্তু ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। আবার যদি কোনো ব্যক্তির মাথায় কোনো রকম অসুবিধা হয়, মাথার যদি কোনো রোগ থাকে, সেই অবস্থায় যদি এই টেকিকার্ডিয়া রোগটি যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু ভয়ানক পরিণতি ধারণ করে, ব্যক্তি কিন্তু মারাও যেতে পারে। সুতরাং এই রোগটিকে কিন্তু একেবারেই অবহেলা করা ঠিক নয়। যে কোনো অবস্থায় সে হার্টের গতি যদি বেড়ে যায়, 72 বারে বেড়ে যায়, তাহলে তার চিকিৎসা করার ভীষণ প্রয়োজন। তো আজকের ভিডিওতে এ রোগের সর্বাধিক কার্যকরী 4টি রেমিডির কিছু লক্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আমি প্রথমেই আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমিডি নিয়ে। তো রেমিডিটির নাম হচ্ছে স্টোফেন্থাস হিস্পিডাস। নামটা একটু কঠিন, কিন্তু কঠিন হলে ঔষধটি কিন্তু ভালো। নামটি আমি পুনরায় বলি, স্টোফেন্থাস হিস্পিডাস। এবার এই স্টোফেন্থাস হিস্পিডাস আমাদের যে হার্টের যে পেশি থাকে এবং হার্টের মধ্যে যে ভাল্ব থাকে, এই দুটির উপরে কিন্তু খুব ভালো ক্রিয়া আছে।
তো যখন এই হার্টের গতিটা বেড়ে যায় তখন এই ঔষধটি যদি প্রয়োগ করা যায় তাহলে খুব র্যাপিডলি, খুব তাড়াতাড়ি কিন্তু হার্টের গতিটা স্বাভাবিক অবস্থায় হয়ে আসে। এবার এই স্টোফেন্থাস হিস্পিডাস ঔষধটি ব্যবহার করার দুটি সুন্দর সাইন আছে। সে সাইন দুটি হচ্ছে যে এ রুগীরা কিন্তু ফলবে, মানে শোধভাব দেখা দেবে। আর একটা হচ্ছে হাত পায়ের অবসন্নতা, মানে হাত এবং পায়ে জোর পাবে না, অবসন্নতা আসবেই আসবে। তার মানে এই দুটি লক্ষণ অবশ্যই থাকতে হবে, একটা হচ্ছে শোধভাব আর একটা হচ্ছে হাত পায়ের অবসন্নতা ভাব, এ দুটি থাকবে। তো এই দুটি লক্ষণ থেকে আমরা বুঝতে পারবো যে রুগী এই ঔষধ চাইছে। এবার এই স্টোফেন্থাস হিস্পিডাস ঔষধটির মাদার টিংচার এ রোগের জন্য ভীষণভাবে কার্যকরী। তো এবার ডোজটা কিন্তু একটু এলোমেলো আছে, কারণ এই রোগটা তো হার্টের রোগ। এই ডোজটা হচ্ছে, আপনি যদি এই ঔষধটি ব্যবহার করতে চান, মাদার টিংচার বেশি কাজ করে এই রোগের পক্ষে, তাহলে আপনাকে 5 ফোঁটা করে ডোজ ব্যবহার করতে হবে। 5 ফোঁটা হাফ কাপ জলে মিশিয়ে 3 ঘন্টা অন্তর রোগীকে আপনি যদি সেবন করান তাহলে তার হার্টের গতি তা খুব তাড়াতাড়ি নর্মাল অবস্থায় চলে আসবে। এবার আমি নেক্সটে আসি এ রোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমেডি। তো রেমেডিটির নাম হচ্ছে পালসেটিলা। এবার এই পালসেটিলা ঔষধটি আপনি কখন ব্যবহার করতে পারেন? তো পেশেন্ট যদি মহিলা হন বা যৌবনে আগমন করেছে এই রকম তরুণী হন, তাদের ক্ষেত্রে যদি এই রোগটা হয়, মানে এই পালস বিটটা বেড়ে যায়, তাহলে এই ঔষধে কিন্তু একেবারে অব্যর্থ ফল পাবেন। এবার এই পালসেটিলা রোগীদের কিন্তু আরও কিছু লক্ষণ দেখা যায়, সেটা হচ্ছে পরিবর্তনশীল মনোভাব, তৃষ্ণাহীনতা, উত্তেজিতা, তারপরে খোলা বাতাসের প্রতি আকাঙ্ক্ষা, মানে পালসেটিলা রোগীরা কিন্তু ওই বদ্ধ ঘরে থাকতে পারে না, এরা খোলা বাতাসে থাকতেই ভালোবাসে। তো খোলা বাতাসের আকাঙ্ক্ষাও এরা এই অবস্থায় কিন্তু করে, মানে এই রোগে যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু করে। এবার এই পালসেটিলা এই রোগের জন্য 30 শক্তি অধিক কার্যকারী হয়। এবার 30 শক্তি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় আপনি 4 ঘন্টা অন্তর ডোজ প্রয়োগ করতে পারেন। এবার সূক্ষ্ম মাত্রায় ডোজটা কী সেটা আমি এই ভিডিওটির শেষের দিকে আপনাদের সহজভাবে ব্যাখ্যা করে শোনাবো। এবার আমি নেক্সটে আসি এ রোগে ভীষণ কার্যকারী একটা রেমেডি। তো রেমেডিটির নাম হচ্ছে ন্যাজাট্রিপুডিয়ান্স। এবার এই ন্যাজাট্রিপুডিয়ান্স ঔষধটি যদি ব্যবহার করতে হয় তাহলে লক্ষণগুলোর দিকে বিশেষভাবে খেয়াল দিতে হবে। তো এই ন্যাজাট্রিপুডিয়ান্সের রোগীরা যখন এই রোগে আক্রান্ত হয় তখন তাদের শরীর কিন্তু শীতল হয়, শরীরে বিভিন্ন জায়গায় কম্পন হয়, হার্টের এই জায়গাটায় কিন্তু ভারী বোধ হয়, এই জায়গা পেইনও হয়। এবং এই হার্টের যে পেইনটা হয় সেটা কিন্তু এই বাম বাহু পর্যন্ত নেমে যায়, হাতের এই পর্যন্ত কিন্তু নেমে যায়, এইগুলো খেয়াল রাখতে হবে। এইগুলো লক্ষণ কিন্তু থাকবে। এছাড়াও ন্যাজা রেমেডির রোগীদের আরও কিছু সুন্দর বৈশিষ্ট্য দেখা যায়, এদের মনে উৎকণ্ঠা আসে এবং মৃত্যু ভয়ও কিন্তু আসে, উৎকণ্ঠা থাকবে এবং মৃত্যু ভয়ও আসে। এবং এই ন্যাজাট্রিপুডিয়ান্সের রোগীরা মনে করে যে আমার হার্ট বুঝি এখনই কিন্তু প্যারালাইসিসে আক্রান্ত হয়ে যাবে বা হার্ট ফেইলিওর হব, এরকমটিও কিন্তু ওরা মনে মনে ভাবে। এবার এই ন্যাজাট্রিপুডিয়ান্স ঔষধটি এ রোগের ক্ষেত্রে 6 বা 30 শক্তি কিন্তু অধিক কাজ করে। এবার আমি প্রথমেই বলেছি যে এই ঔষধগুলো কিন্তু সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করতে হবে, একটু ঘন ঘন। সেটা হচ্ছে কি, আপনি 3 ঘন্টা বা 4 ঘন্টা অন্তর অন্তর ব্যবহার করবেন। এবার ঘটনাটা হচ্ছে যে আপনাকে আমি স্পষ্ট করে বলতে চাই যে ঔষধ যদি খাওয়ান আমার মতো করে খাওয়াতে হবে সূক্ষ্ম মাত্রায়, আমি সূক্ষ্ম মাত্রায় যেভাবে বলে দেবো সেইভাবে খাওয়াতে হবে। আমি সর্বশেষ রেমেডিতে আসি। রেমেডিটি রয়েছে ডিজিটালিস পারফিউরা। এবার এই ডিজিটালিস পারফিউরা ঔষধটি আমরা কখন ব্যবহার করব? আমরা যখন দেখব যে বাহ্যিকভাবে রোগীর শোধভাব দেখা দিচ্ছে, তখন এই ঔষধটির কথা আগে ভাবব। তো এই শোধভাব কিন্তু আমি প্রথম যে রেমেডিটি বলেছি সেখানেও কিন্তু শোধভাব আছে। এবার আমি এই রেমেডিতে বলেছি যে বাহ্যিকভাবে শোধভাব। এবার এই বাহ্যিকভাবে শোধভাবটা কোথায়? সেটা হচ্ছে এই ঠোঁটে, চোখের পাতায়, জিভে, চামড়ায়, মুখে, এই জায়গাটা মানে বাইরে এই শোধভাব দেখা দেবে। এবং এই সমস্ত জায়গায় কিন্তু নীলবর্ণ ধারণ করবে যদি ডিজিটালিস পারফিউরা রোগী হয়।
এবার এই ডিজিটালিস্ট রুগীদের আরও সুন্দর বৈশিষ্ট্য আছে, সুন্দর লক্ষণ আছে। সেটা হচ্ছে যে ডিজিটালিসের রুগীরা যখন রেস্টে থাকে, মানে বিশ্রামে থাকে, তখন তার এই হার্টের গতি, মানে এই পালস বিট কিন্তু খুব কমে যায়। আবার যদি একটু নড়াচড়া করে তাহলে কিন্তু লাফিয়ে লাফিয়ে কিন্তু এই হার্টের গতি এটা কিন্তু বেড়ে যায়। এই লক্ষণটি কিন্তু আপনি অবশ্যই পাবেন। এবার এই ডিজিটালিস পারফিউরা এ রোগের ক্ষেত্রে সব থেকে ভালো চলে হচ্ছে 6 এবং 30 শক্তি। তো অবশ্যই আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে ব্যবহার করবেন। 6 শক্তি কীভাবে ব্যবহার করবেন, 30 শক্তি আমি আগেই বলে গেছি। এবার আমি আপনাদের বলেছিলাম যে সূক্ষ্ম মাত্রায় ডোজ ব্যবহার করবেন। এবার সূক্ষ্ম মাত্রার ডোজ তৈরি করার একটা অর্ডিনারি পন্থা আমি বলে দিচ্ছি। এবার সূক্ষ্ম মাত্রার ডোজের কিন্তু পুঙ্খানু বানানোর, মানে সূক্ষ্মমাত্রার ডোজ বানানোর পুঙ্খানু ভিডিও এই চ্যানেলে আছে। তো যদি আপনি সেটা দেখতে চান, এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। যাই হোক, আমরা অর্ডিনারি সূক্ষ্মমাত্রা কীভাবে বানাতে পারি, মোটামুটি সূক্ষ্মমাত্রা হবে, সেটা হচ্ছে আপনি 500 ml জল নেবেন, ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে? 500 ml ড্রিঙ্কিং ওয়াটার নেবেন। এবার এই 500 ml ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে আপনি কয়েক ফোঁটা আরএস দেবেন। আরএস মানে হচ্ছে রেকটিফাইড স্পিরিট। এবার এই রেকটিফাইড স্পিরিট দেওয়ার পরে এর মধ্যে 1 ড্রপ আপনার নির্বাচিত ওষুধটি দেবেন। মানে আমি যে ঔষধগুলো বললাম তার মধ্যে সবথেকে বেশি লক্ষণ সাদৃশ্য হয়েছে যে রেমিডিটি, সেই রেমিডিটির 1 ফোঁটা দেবেন। তো অবশ্যই ঔষধটি ভালো করে দেওয়ার পর ঝেঁকে নেবেন 1 ফোঁটা দেওয়ার আগে। তো আপনার কিন্তু ঔষধ তৈরি হয়ে গেল। এখান থেকে আপনি যদি ওই চা চামচের 2 চামচ যদি রুগীকে সেবন করান তাহলে কিন্তু আপনার সূক্ষ্মমাত্রায় ডোজ হয়ে যাবে। এবার এইভাবে যদি আপনি ডোজটা বানান, যেহেতু এটা হার্টের রোগ, তো সেইখানে কিন্তু কোনো প্রকার অ্যাগ্রাভেশন হবে না। আপনি যদি ডোজটা 3 ঘন্টা থেকে 2 ঘন্টা অন্তর নিয়ে আসেন তাহলেও কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না। রোগী সহজেই সেবন করতে পারবেন, কোনো প্রকার অসুবিধা হবে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।